এমসিকিউ সেশন কিভাবে নিলে তোমাদের সুবিধা হবে সেটা তো আগে থেকে জানাটা আমার পক্ষে সম্ভব ছিল না। তো আজকে আমি মিক্সড একটা সেট তোমাদের জন্য তৈরি করেছি। এবার আমি তোমাদেরকে যেটা জিজ্ঞাসা করব যে এই যে কোশ্চেন অ্যান্সার সেশন যেটা আমি তোমাদের নেব, তো এখানে টপিক ওয়াইজ নিলে তোমাদের সুবিধা নাকি মিক্সড নিলে সুবিধা এটা তোমরা বলবে। তাহলে সেইভাবে আমি নেক্সট ক্লাস থেকে আমি পিপিটি বা ম্যাটেরিয়াল হচ্ছে তৈরি করব। কোনটা করলে তোমাদের সুবিধা হবে যেটা তোমরা বলবে সেইভাবে হচ্ছে আমি ক্লাস নেব। স্যার টপিক ওয়াইজ করলে খুব সুবিধা হবে। ওকে, ঠিক আছে। তো টপিক ওয়াইজই তাহলে নেক্সট ক্লাস থেকে আমি নেব। টপিক ওয়াইজ মানে কিন্তু একদম হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে একদম অ্যামেন্ডমেন্ট যা যা আমাদের সিলেবাসের মধ্যে আগে বলে দেবেন যে এই টপিকটা করাবেন, তো আমরা পড়ে রাখবো যায়, তো সেই মতো আমরা প্রিপারেশন নিয়ে রাখবো। একদম 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 অবশ্যই। তো আমি আজকেই বলে দিচ্ছি, ধরো নেক্সট দিন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে নেক্সট দিন হচ্ছে কোশ্চেন অ্যান্সার সেশন থাকবে। তোমরা পড়ে আসবে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং সেখান থেকে আমি হ্যাঁ, এবার প্রশ্ন কিন্তু সেখানে ইজি এবং হার্ড দু রকমেরই কিন্তু থাকবে, ঠিক আছে? ওকে, তো নেক্সট যে ক্লাসটা আমাদের হবে, এর পরের যে ক্লাসটা সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের উপর কোশ্চেন অ্যান্সার, এবং কোশ্চেন্স কিন্তু থাকবে ইজি টু হার্ড। স্যার আপনি মেন্সের মতো করবেন তাহলেই হবে। স্যার আপনি মেন্সের মতো করবেন তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ, ওই তো মেন্সের মতন ইজি টু হার্ড। কারণ মেন্সে আমরা যে প্রশ্ন পাই সেখানে যেরকম সহজ প্রশ্ন থাকে সেরকম কঠিন প্রশ্নও থাকে, ঠিক আছে? তো ইজি টু হার্ড হচ্ছে মিক্সড কোশ্চেন্স থাকবে, ঠিক আছে? যেটা আমাদের মেন্স পেপারে যেরকম স্ট্যান্ডার্ড হয়ে থাকে। ওকে, আর তোমাদের যদি কোথাও কোনো ডাউট যদি থাকে, মানে ধরো আমি নেক্সট তোমাদের ক্লাস নিব কোশ্চেন অ্যান্সার সেশন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের উপর, ঠিক আছে? তো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড ধরো তোমরা পড়ে আসবে, তার উপরে কোশ্চেন অ্যান্সার তোমরা সলভ করবে। এবার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যদি তোমাদের যদি কোনো ডাউট থাকে, যদি কোথাও কোনো প্রশ্ন থাকে যে স্যার এই আইনের এই জায়গাটা বুঝতে পারছি না, চার্টার অ্যাক্টের এই জায়গাটা বুঝতে পারছি না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের এই জায়গাটা বুঝতে পারছি না, এই আইনের সাথে ওই আইনের কি পার্থক্য, তো এরকম যদি কোনো ডাউট থাকে তো সেটাও কিন্তু তোমরা আমাকে জিজ্ঞাসা করে নেবে। তাহলে সেই ডাউটটা আমি কি ক্লাসের মধ্যে আলোচনা করে নিতে পারবো, ডিসকাশনস করে নিতে পারবো, ঠিক আছে? ওকে, তো চলো আজকের আমাদের এমসিকিউ সেশন একটা মিক্সড সেট, একটা মিক্সড প্র্যাকটিস সেট হচ্ছে আমরা সলভ করব, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনে, তোমরা অ্যান্সার করবে, সেটা ভয়েসে করতে পারো অথবা তোমরা টেক্সট বা মেসেজের মাধ্যমেও করতে পারবে, যেটা তোমাদের সুবিধা হবে। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, when was a special provisions added to the Citizenship Act as per provisions of the Assam Accord? অ্যান্সার করেছো 1984, দেখতে পাচ্ছি করছো। এই সেটটা কিন্তু মেন্স স্ট্যান্ডার্ডের। হ্যাঁ বলো। 85। আচ্ছা, কাজল বলছো 85। তো দুটো আমি অ্যান্সার পেলাম, একটা হচ্ছে শান্তনু 1984 আর কাজল হচ্ছে 1985। স্যার 1985। 1985। তো চলো এবার আমি অ্যান্সারটা বলি। তো এখানে সঠিক যে উত্তর সেই উত্তরটা কিন্তু হবে 1985। ওকে, আসাম অ্যাকর্ড এটা কি কেউ বলতে পারবে? আসাম অ্যাকর্ড এই বিষয়টা কি? আসাম অ্যাকর্ড একটা হচ্ছে তোমার ট্রি পার্টি এগ্রিমেন্ট, ঠিক আছে? একটা ট্রি পার্টি এগ্রিমেন্ট কাদের মধ্যে? সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং
মুভমেন্ট যারা করেছিল তাদের মধ্যে আসাম মুভমেন্ট, এই যে আসাম মুভমেন্ট কি কারণে হয়েছিল? আসামের যারা ইললিগাল আইডেন্টিফাই করতে হবে, এটা ছিল আসাম মুভমেন্টের মূল উদ্দেশ্য, যে আসামের যারা ইললিগাল মাইগ্রেন্ট তাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং আসামের যারা মূল নিবাসী তাদের যে অধিকার, তাদের যে সুযোগ সুবিধা সেটা নিশ্চিত করতে হবে। তো এই যে ইললিগাল যারা মাইগ্রেন্ট তারা কোথা থেকে এসেছিল? বাংলাদেশ থেকে। এই যে ইললিগাল মাইগ্রেন্টের সংখ্যা আসামে এতটা বেড়ে গিয়েছিল, তার ফলে আসামের যারা মূল নিবাসী তারা তাদের অধিকার সুযোগ সুবিধা থেকে কি হচ্ছিল? বঞ্চিত হচ্ছিল। তখন কি হলো? আসাম মুভমেন্ট, আসামের বিভিন্ন যারা স্টুডেন্ট অর্গানাইজেশন তারা কি করলো? আসাম মুভমেন্ট স্টার্ট করলো। এই মুভমেন্টের ডিমান্ড কি ছিল? যে আসামের যারা ইললিগাল মাইগ্রেন্ট তাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং আসামের যারা মূল নিবাসী তাদের অধিকার, তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। তো এই মুভমেন্ট এমন এক চরম জায়গায় গিয়েছিল যে একটা এগ্রিমেন্ট সরকারকে করতে হলো, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং মুভমেন্টের সাথে যুক্ত যারা ছিল। এটাই হচ্ছে আসাম অ্যাকর্ড। এবং এই আসাম অ্যাকর্ডের পরিপ্রেক্ষিতে বর্তমানে আসামে কি হয়েছিল? এনআরসি। তো আসাম অ্যাকর্ড দেখো হচ্ছে কবে? 1985-এ, কিন্তু এনআরসি হচ্ছে রিসেন্ট টাইমে। তো আসাম অ্যাকর্ড অনুযায়ী আসামে এনআরসি হওয়াটা কিন্তু বাধ্যতামূলক ছিল, কিন্তু সেটা হয়েছিল না। তো এই আসাম অ্যাকর্ড নিয়ে তারপরে যারা আন্দোলনকারী তারা কোর্টে মুভ করে এবং ফাইনালি সুপ্রিম কোর্টের নির্দেশে আসাম অ্যাকর্ড অনুযায়ী কি হয়? আসামে এনআরসি হয়। তো এই যে আসাম অ্যাকর্ডের যে প্রভিশনস, সেটা আমাদের সিটিজেনশিপ অ্যাক্টে কি করা হয়েছে? অ্যাড করা হয়েছে 1985-এ। আমাদের সিটিজেনশিপ অ্যাক্টে আসাম অ্যাকর্ডের কি রয়েছে? প্রভিশনস রয়েছে। পরিপ্রেক্ষিতে আসামে কি হয়েছে? এনআরসি হয়েছে। ঠিক আছে, এবার এখানে এনআরসি থেকে আমি বলি যে এনআরসি মানে কি? যারা ইললিগাল মাইগ্রেন্ট, যারা ইললিগাল তাদেরকে হচ্ছে আইডেন্টিফাই করা। তার মানে কি? কারা লিগাল কারা ইললিগাল সেটাকে হচ্ছে আইডেন্টিফাই করা এনআরসির মাধ্যমে। এনআরসি হোল ইন্ডিয়াতে হতে পারে, আবার এনআরসি একটা পার্টিকুলার স্টেটেও কিন্তু হতে পারে, যেরকম আমরা আসামের ক্ষেত্রে দেখলাম যে পার্টিকুলার আসামে কি হলো? এনআরসি হলো। ঠিক আছে, ওকে, চল এরপরে চলে আসি আমরা 2 নম্বর প্রশ্নতে। স্যার এই এগ্রিমেন্টটা কাদের মধ্যে হলো? এই থ্রি পার্টি এগ্রিমেন্টটা সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং আসাম মুভমেন্টের সাথে যারা ছিল। আচ্ছা, হচ্ছে তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন শ্রী রাজীব গান্ধী। এটা কিন্তু মনে রাখবে যে কোন প্রধানমন্ত্রীর আমলে আসাম অ্যাকর্ড হয়েছিল সাইন? রাজীব গান্ধী। স্টেট গভর্নমেন্ট বললেন তো, মানে কোন স্টেট গভর্নমেন্টের সঙ্গে? শুনতে পাচ্ছি না, একটু জোরে বল। স্টেট গভর্নমেন্ট বললেন তো আমি বলছি যে কোন স্টেট গভর্নমেন্টের সঙ্গে? সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং আসাম স্টেট গভর্নমেন্ট। আসাম অ্যাকর্ড হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসাম অ্যাকর্ড তো আসাম স্টেট গভর্নমেন্ট। আচ্ছা, অ্যান্সার করেছো এ। তো এ, চলো। অরিজিনাল কনস্টিটিউশন মানে যে কনস্টিটিউশন আমরা 26 নভেম্বর 1949-এ অ্যাডপ্ট করেছিলাম, যে সংবিধান আমাদের কার্যকর হয়েছিল 26 jan 1950, দ্যাট ইজ মিনস অরিজিনাল কনস্টিটিউশন। অরিজিনাল কনস্টিটিউশন আর্টিকেল 1, যেখানে ইন্ডিয়ার যে কম্পোজিশন, সেই কম্পোজিশনে কি বলা হয়েছিল? স্টেট এবং হচ্ছে অ্যাকোয়ার্ড টেরিটরি।
এই নিয়ে হচ্ছে ইন্ডিয়ার কম্পোজিশন, স্টেটস অ্যান্ড অ্যাকওয়ার্ড টেরিটরি। এবার এই যে স্টেট, এই স্টেট গুলোর কি ছিল, তিনটে ভাগ ছিল, এ ক্যাটাগরি স্টেট, বি ক্যাটাগরি স্টেট এবং সি ক্যাটাগরি স্টেট। আর একটা ছিল, সেটা হচ্ছে ইন পার্ট ডি। ছিল তিনটে ক্যাটাগরি, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। আর একটা টেরিটরি ইন পার্ট ডি, যেখানে একমাত্র ছিল আন্দামান অ্যান্ড নিকোবর। অরিজিনাল কনস্টিটিউশনের ভার্সন। কিন্তু বর্তমানে যদি আমরা আর্টিকেল 1 যদি দেখি, প্রেজেন্ট যদি আমরা আর্টিকেল 1 যদি আমরা দেখি, সেখানে ইন্ডিয়ান ইউনিয়নের কম্পোজিশন কি বলছে? নাম্বার 1 স্টেটস, নাম্বার 2 ইউনিয়ন টেরিটরিজ, and number 3 অ্যাকওয়ার্ড টেরিটরি। তাহলে অরিজিনাল কম্পোজিশন আর এটা হচ্ছে প্রেজেন্ট কম্পোজিশন। তাহলে বুঝতেই পারছো এখানে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে। যে অ্যামেন্ডমেন্টটা হচ্ছে 7th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 7th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা স্টেটের এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরি কি করা হলো? অ্যাবলিস্ট করে দেওয়া হলো। অ্যাবলিস্ট করে দেওয়া হলো। এ ক্যাটাগরি স্টেট মানে হচ্ছে গভর্নর স্টেট ছিল, যেরকম ওয়েস্ট বেঙ্গল, মাদ্রাজ, বোম্বে, এইগুলো ছিল এ ক্যাটাগরি স্টেট। বি ক্যাটাগরি স্টেট ছিল মূলত প্রিন্সলি স্টেট গুলো, জম্মু অ্যান্ড কাশ্মীর, হায়দ্রাবাদ, ত্রাভাঙ্কুর, কোচিন এটসেট্রা। সি ক্যাটাগরি স্টেট ছিল হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেট। যে ক্যাটাগরি বা ক্লাসিফিকেশন যেটা আমাদের অরিজিনাল কনস্টিটিউশনের ছিল, সেটা 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা অ্যাবলিস্ট হয়ে গেল। এবং 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা কি বলা হলো? যে ইন্ডিয়ান টেরিটরি ইজ কনসিস্ট অফ স্টেটস, ইউনিয়ন টেরিটরি অ্যান্ড অ্যাকওয়ার্ড টেরিটরি। Constitution recognized 2 territories, state and union territory. এটা wrong statement. মানে ইউনিয়ন টেরিটরি এর কোনো কনসেপ্ট ছিল না। এই যে সি ক্যাটাগরি স্টেট, এই সি ক্যাটাগরি স্টেটকে 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা কি করা হলো? ইউনিয়ন টেরিটরি। আর এ ক্যাটাগরি স্টেটকে 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা করা হলো হচ্ছে স্টেটস। আর বি ক্যাটাগরি স্টেট মানে প্রিন্সলি স্টেট অ্যাবলিস্ট হয়ে গেল এই 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা। তাহলে এখানে সেকেন্ড যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা কারেক্ট, তো এখানে অ্যান্সার হবে হচ্ছে বি। প্রশ্ন করে নেব। চলো 3 নম্বর প্রশ্ন করেছো ডি, সি। সঠিক উত্তর হবে হচ্ছে সি। ইনকারেক্ট বলেছে অ্যাবাউট 8 শিডিউল, অ্যান্সার হচ্ছে সি। 8 শিডিউলে অরিজিনালি 14টা ল্যাঙ্গুয়েজের উল্লেখ ছিল, বর্তমানে 22টা ল্যাঙ্গুয়েজ। তার মানে কি 8টা ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়েছে। এবার এই 8টা ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়েছে 21st অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা 3টে ল্যাঙ্গুয়েজ অ্যাড হলো। 71st অ্যাক্টের দ্বারা একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড হলো। আর 92nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা 4টে ল্যাঙ্গুয়েজ অ্যাড হলো, টোটাল 8টা। তাহলে 8 শিডিউলে আমরা যে 8টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করেছি, কিভাবে করেছি? সংবিধান সংশোধনের মাধ্যমে, আর্টিকেল 368। মানে কি? মেজরিটি। এখানে কি বলেছি? সিম্পল লেজিসলেটিভ প্রসেস। সিম্পল লেজিসলেটিভ প্রসেসে যদি আমরা 8 শিডিউলে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারতাম, তাহলে এই 3টে অ্যামেন্ডমেন্ট
হতো না। 21st, 71st, 92nd অ্যামেন্ডমেন্ট, এই তিনটে অ্যামেন্ডমেন্টের দ্বারা 8টা ল্যাঙ্গুয়েজ অ্যাড হতো না। আমরা একটা সাধারণ আইন করে 8 শিডিউলে ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিতে পারতাম। তাহলে 8 শিডিউলে যদি কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হয় তো আমাদেরকে কি করতে হবে? সোজা কথায় সংবিধান সংশোধন, আর্টিকেল 368 যে প্রসেস, সেই প্রসেস আমাদের ফলো করতে হবে, স্পেশাল মেজরিটি। ঠিক আছে, তাহলে এখানে ইনকারেক্ট যদি আমরা বলি তো অ্যান্সার হচ্ছে সি।